সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য। কেমন আছো তোমরা? আমি প্রীতম বলছি। আর এখন তোমাদেরকে শোনাবো আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 3 এর 30 থেকে 35তম পর্ব। লেখিকা ফারজানা মনি। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি উপন্যাস পড়ছি, তো একটু এক্সট্রা শব্দ নয়েজ থাকতে পারে, তো মানিয়ে নিও। আর কোনো কথা নয়, চলো শুরু করা যাক। রিহান, অনুমতি দাওনি বলছো? আহিয়া চুপ করে রইল। ফোনের ওপার থেকে শোনা গেল রিহানের নিষ্পৃহ কণ্ঠ। আহিয়া, এখন দেশে আছো, এখন একটু সময় দাও আমাকে। সামনের মাসে চলে যাওয়ার পর লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আর আমাকে ছুটতে হবে কেরিয়ার গোছাতে। আমি সে খুব তাড়াতাড়ি তোমাকে নিজের কাছে আনতে চাই। বিদেশের মাটিতে পা দিয়ে আমাকে ভুলে যাবে না তো? আহিয়া, রিহান, আপনি এমন করে কেন বলছেন? আমি কি আপনাকে একেবারের জন্য ছেড়ে চলে যাচ্ছি? মাত্র তো একটা বছর আর। রিহান, তোমার কাছে মাত্র 1 বছর, আমার কাছে 365 দিন, 8,760 ঘন্টা, 5,25,600 মিনিট, 3,15,36,000 সেকেন্ড। আহিয়া এবার মন খারাপ করে বলল, এভাবে বলবেন না প্লিজ। আমাদের ভালোর জন্যই তো আমাকে ফিরতে হবে। আমি যদি ফিরে না যাই, আমার লেখাপড়াও কমপ্লিট হবে না, এবং আপনাকে পাওয়াও হবে না। দেখা যাবে আমি হয়তো দেশে থাকলে আমার বিয়ের কথা আলোচনা আসবে। তখন কি করবেন আপনি? এই কথা শুনে রিহান অকপটে বলে উঠল, তখন আমি শ্বশুরের মেয়েকে নিয়ে পালাবো। ওর কথা শুনে আহিয়া খিলখিলিয়ে হেসে উঠল। আপু, আসবো? হঠাৎ কারো কণ্ঠ পেয়ে আহিয়া দরজার দিকে তাকালো। দেখল ত্রিধা এসেছে। আহিয়া রেহানের সাথে কথা বলতে বুঝতে পেরে ত্রিধা বলে উঠল, আমি কিছুক্ষণ পরে আসছি। তখনই আহিয়া ডেকে উঠল, দাঁড়া, কোথায় যাচ্ছিস? তারপর ফোনে ফিসফিস করে বলল, পরে কথা বলছি, এখন রাখছি। ত্রিধা এগিয়ে এসে রুমে ঢুকল। আহিয়া খুশিতে বলল, আমি খুব খুশি হয়েছি তুই আমার কথা মেনে চলছিস। ত্রিধা হেসে বই খুলল। এভাবে চলতে থাকে ত্রিধার অক্লান্ত পরিশ্রম, আগের থেকে কয়েক গুণ বেশি। ত্রিধা এখন ফজরে ঘুম থেকে উঠে নামাজ পড়তে বসে, ঠিকমতো নাস্তা খেয়ে কলেজ যায়, কলেজ থেকে ফিরে কোচিংয়ে যায়, সন্ধ্যায় এসে আবারও আহিয়ার কাছে পড়তে বসে। এরকম পড়াশোনার উপর মনোযোগ দেখে বাড়ির সবাই অনেক খুশি। মাঝখানে যে পড়াশোনার গ্যাপটা ছিল, ত্রিধা অনায়াসে পূরণ করে ফেলেছে। যতবার আহিয়ানের পুরনো স্মৃতি পিছুটান দেয়, আহিয়া বাবা মায়ের কথা ভেবে আবার মুভ অন করেছে। ধীরে ধীরে তৈরি করছে প্রিয় মানুষটার প্রতি এক আকাশ পরিমাণ অভিমান, যা শুরুতে নরম থাকলেও এখন শক্ত দেওয়ালের রূপ নিয়েছে। আহিয়ান প্রতিদিন কারো না কারো ফোনে কল দিয়ে বাড়ির সকলের সাথে কথা বলে। সে কখনো ফোন দিয়ে ত্রিধাকে সরাসরি ফোনে চায়নি। ত্রিধা আয়ানের কল এসেছে শুনলেই মুহূর্তেই জায়গা ত্যাগ করে পালিয়ে যায়। এতে তাদের দুজনকার মধ্যে দূরত্ব ধীরে ধীরে আরও বেড়ে চলেছে। অবশেষে কাল থেকে ত্রিধার এসএসসি পরীক্ষা শুরু। বন্যা নিজের মেয়ের যত্নের কোনো কমতি রাখছে না। তাছাড়া আহিয়া অনেকটা সময় ব্যয় করেছে ত্রিধার পড়াশোনার পেছনে। সামনের সপ্তাহে তার লন্ডনে ব্যাক করার ফ্লাইট, এতে তার সমস্যা নেই। দেশে থাকলে তেমন কোনো কারণ নেই বাড়ি থেকে বের হওয়ার, যার কারণে রিহানের সাথে সেদিনের পর আর সামনাসামনি কখনো দেখা হয়নি। সবসময় রাত জেগে কথা হয় ফোনে। ফোন রিসিভ করতে দেরি হলে পাগলটা পাগল হয়ে যায়। একবার তো আহিয়া ত্রিধা ও আদিবার সাথে দুষ্টুমি করতে করতে নিচতলা থেকে উপরে গিয়ে নিজের ফোনে দেখে 680টা কল করছে রিহান, প্রায় 500টা মেসেজ। এত কল দেখে আহিয়া এত ভেবে নিয়েছিল হয়তো ভয়ঙ্কর কিছু ঘটেছে, তাই তো তাড়াতাড়ি কল ব্যাক করলো। পরবর্তীতে জানতে পারলো রিহানের হার্ট ব্রেক করেছে আহিয়া ফোন না ধরায়। সেদিন আহিয়া আবেগী হয়ে কেঁদে বলেছিল, রিহান, আমি আপনাকে খুব মিস করবো লন্ডনে গিয়ে। তখন রিহান খানিকটা হেসে বলেছিল, তাহলে চলো দুজনে বিয়ে করে নিই, তোমাকে নিয়ে ছোট্ট একটা সংসার সাজাবো, তারপর ছোট্ট একটা চাকরি খুঁজে নিয়ে ঠিক দিন কাটিয়ে দেব। আহিয়া মৃদু হেসে বলল, একদিন আমার আর আপনার সংসার হবে ইনশাল্লাহ। আপনি সারাদিন পর অফিস থেকে ফিরবেন, আমি আপনার অপেক্ষায় ব্যালকনিতে দাঁড়িয়ে থাকবো। তারপর এক কাপ চা বা কফি নিয়ে খুশি মনে আপনার কাছে হাজির হব। আপনার ঘাম মুছে দিব আমার শাড়ির আঁচল দিয়ে। তারপর রিহান দুষ্টুমির স্বরে বলল, এত লোভ দেখাইও না যান, নয়তো কালকে রাতেই তোমাকে তুলে নিয়ে এসে বিয়ে করে ফেলবো। দেখতে দেখতে আহিয়ার চলে যাওয়ার দিন চলে আসলো। এদিকে রিহানের পাগলামি বেড়ে গেছে। 7 দিন আগে রিহান বলেছিল আহিয়া যেন ত্রিধার সাথে এক্সাম হলে যায়। এই 7 দিন ও দেখা করবে তার সাথে। রিহানের পাগলামির গভীরতা বুঝতে পেরে আহিয়াও জানায় ত্রিধার সাথে এক্সাম হলে যেতে চায়। এই কথা শুনে তানভীর ভীষণ খুশি হয়েছে।
তানভীর খুশি দেখে আবারও কিছু বলেনি, কারণ প্রতিদিন বাড়ির গাড়ি ওদের নিয়ে যাবে, নিয়ে আসবে। এতে মেয়েদের কোনো অসুবিধা হওয়ার কথা না। বর্ণা নিজেও ওদের সাথে যেতে চাইলে আহিয়া জানায় এত গরমে কষ্ট করার দরকার নেই, আহিয়া একাই সব ম্যানেজ করতে পারবে। অবশ্যই সিদ্ধান্ত নেওয়া হয় প্রথম দিন তানভীর ওদের সাথে যাবে, তারপর না হয় ওরা দুজনে যাবে। লন্ডনের রাজ্য যেন আলোর উৎসব চারিদিকে। ঝলমল করছে নিয়ন বাতির আলো, রাস্তার ধারে পুরনো ইউরোপিয়ান স্টাইলে দাঁড়ানো ভবনগুলো, কফি হাউসে জানলা দিয়ে ছড়িয়ে পড়া উৎস আলো, দূরের লন্ডন আয়ের ঘূর্ণন, সব মিলিয়ে অপূর্ব সৌন্দর্য। এই সৌন্দর্যের মাঝে একটি মাস হলো আহিয়ানের মনে কোনো আলো নেই। সে একা দাঁড়িয়ে আছে এক লেকের পরে, হয়তো হাইড পার্কে, সার্পেন্টাইন লেক কিংবা ছোট্ট কোনো জলাশয়, যেখানে বাতাসে ঠান্ডা কুয়াশার ছোঁয়া, চারিদিকে নীরবতা, শুধু হালকা বাতাসে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্ট তুলছে। হাতে গরম কফি, কিন্তু কফিটা ঠান্ডা হয়ে গেছে তার মনের মতো। ঠোঁটের কাছে তুলতেও খেয়াল নেই মনটা ছুটে গেছে বহু মাইল দূরে, বাংলাদেশে, ত্রিধার কাছে। চোখ তুলে রাতের আকাশের দিকে তাকায় আহিয়ান। মেঘের বুক ফেটে আধখানা চাঁদ চলে আছে, ত্রিধার হাসির মতোই কোমল। হঠাৎ বুকের ভিতরে ছ্যাদ করে উঠল। ত্রিধার হাসি, ত্রিধার অভিমান, ত্রিধার মায়া, সব কিছু যেন এই বিদেশের মাটিতে তাকে ঘিরে ধরে। তখন এক বাংলা কফি শপে দোকান থেকে মৃদুস্বরে ভেসে আসে এক বাংলা গান। গানের কথাগুলো যেন আহিয়ানের না বলা কথাগুলোই জাহির করছে। আহিয়ান মুহূর্তেই চোখ বন্ধ করে নিল। তার চোখের সামনে ভেসে উঠছে তার মায়াবীরের মুখ। তারপর আনমনে গেয়ে উঠল, হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আজ সব, চলে গেছে ঢলে গেছে কালকের কলরব। কথা ছিল সাথে তোর, বলা হলো শেষ না, খালি খালি চারপাশ, এ আমার দেশ না, কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার, রে মন উদাসী একা ফেলে পালালি কোথায়, ওরে পরবাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়। তার কণ্ঠে মিশে যায় হালকা ঠান্ডা বাতাসের শোষো শব্দ। লেকের উপরে গাড়ির আলো নরম ঢেউয়ের মতো ঝিলকাচ্ছে, কিন্তু আহিয়ানের চোখে ত্রিধার মুখ আর একটা মিষ্টি হাসি, একজোড়া ভেজা চোখ আর চিরন্তন অপেক্ষার গল্প। ভোরের আকাশ তখনও হালকা অন্ধকারে ঢাকা। মৃদু হালকা বাতাসে খানবাড়ির জানলার পর্দাগুলো হালকা দুলছে। আজ ত্রিধার জীবনের এক বিশেষ সকাল। আজ ত্রিধার প্রথম পরীক্ষা, তাই ফজরের আজানের আগেই উঠে পড়তে বসেছে। মুখে হালকা ঘুম ঘুম ভাব থাকলেও চোখে একরাশ দৃঢ়তা। ছোট্ট স্টাডি ল্যাম্পের আলোয় সে বই নিয়ে বসেছে টেবিলের ওপর। শেষ মুহূর্তে রিভিশন দিচ্ছে মনোযোগ সহকারে। মাঝে মাঝে ঠোঁট নড়ছে, ফর্মুলার সংজ্ঞা বা নিজের তৈরি করা নোটগুলো আওড়াচ্ছে। বন্যা এক গ্লাস গরম দুধ নিয়ে ঢুকলো মেয়ের ঘরে। সাথে হালকা নাস্তাও আছে, ট্রে করে নিয়ে এসেছে মেয়ের জন্য। বন্যা মায়ামাখা সুরে বলল, সব ঠিকঠাক আছে তো মা? টেনশন করিস না, পরীক্ষা তোর অনেক ভালো হবে। ত্রিধা মাথা নাড়ল। হুম আম্মা, একটু পড়ছি। বন্যা, তুই পড়, আমি তোর পাশে বসছি। ত্রিধা, না মাম্মা, তোমাকে বসতে হবে না। তুমি বরং নিচে গিয়ে সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করো। একটু পরেই সবাই নিচে নামবে ব্রেকফাস্ট করতে। আজ খানবাড়িতে সকালটা সত্যি অন্যরকম। পুরো বাড়ি যেন প্রাণ চঞ্চলে ভরে আছে। রান্নাঘরে ওরা খাবার সাজাচ্ছে, কেউ আর ডাইনিং টেবিলে এসে রাখছে। ঘড়ির কাঁটায় বারবার চোখ আটকাচ্ছে, সময় বুঝে আজকে একটু বেশি তাড়া দিচ্ছে। ঠিক 7টার দিকে ত্রিধা একদম রেডি হয়ে নিচে আসলো। পরিপাটে পরনে কালো বোরখায়, গলায় ঝুলানো কলেজের আইডি কার্ড। ওর পাশে আহিয়া, হাতে ফাইল, তাতে পরীক্ষার প্রয়োজনীয় জিনিসপত্র। দুজনে এসে ডাইনিং টেবিলে নাস্তা করার উদ্দেশ্যে বসলো। অল্পক্ষণ পর একে একে সবাই এসে বসলো ডাইনিং টেবিলে। টেবিলে তখন গরম পরোটা, ডিম, জুস এবং মেঘের হাতে বানানো সুগন্ধি চা। সকালের আলো জানলা বেয়ে ঢুকে পড়েছে। ঘরে সেই আলো ত্রিতার মুখটা ভরে উঠেছে আত্মবিশ্বাস ও দীপ্তিতে। তানভীর বারবার মেঘে এটা সেটা জিজ্ঞেস করছে। আবির শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাপ মেয়ের দিকে। তানভীর ত্রিধাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে এবং বোঝাচ্ছে পরীক্ষার সম্পর্কে। তানভীরকে দেখে মনে হচ্ছে তার মেয়ে কিন্ডার গার্ডেনে পড়ে। আহিয়া ও আবির স্পষ্ট স্বরে বলেই ফেলল এই কথা। আবির আহিয়াকে স্পষ্ট কণ্ঠে বলে দিয়েছে পরীক্ষা চলাকালীন সে যেন ওয়েটিং রুম ছাড়া অন্য কোথাও না যায়। আহিয়া মাথা নাড়িয়েছে। নাস্তা শেষ করে সকলের কাছে দোয়া নিয়ে ত্রিধা গেল আবিরের কাছে। আবির মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বেস্ট অফ লাক জানালো। অতঃপর বলল, আম্মু, ভালো রেজাল্ট করার পর তুমি আমার কাছে কি চাও? ত্রিধা খুব করে বলতে চাইল, বড় বাবা, তোমার ছেলেটাকে লিখে দাও, একেবারে আমার নামে লিখে দাও, সারা জীবনের জন্য। তাহলে আর কোনো চাওয়া থাকবে না।
কিন্তু নিজের মনকে শান্ত রেখে সেসব বলল না, শুধু বলল দোয়া করতে। বড় বাবার গম্ভীর মুখে হালকা হাসি দেখে বোঝা যাচ্ছে উনি কতটা খুশি হয়েছে এই আচরণে। প্রত্যেকদিন এই সময় আয়ান ভাই কল দেয়, কিন্তু আজকে দিচ্ছে না। তাহলে কি আজকে যাওয়ার আগে আয়ান ভাইয়ের মধুমাখা কণ্ঠটা শোনা হবে না? ওর ভাবনার মাঝে আয়ার ফোনটা বেজে উঠল। আয়া খুশি খুশি কণ্ঠে বলল, ভাইয়া কল দিয়েছে। ত্রিধা যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে, তাই তানভীর গেল গাড়ি বের করতে। আজকে তানভীর ওদের এক্সাম হলে নামিয়ে দিয়ে অফিসে যাবে। তাও ত্রিধা আয়ানকে তাড়া দিল না, বরং অপেক্ষা করল আয়ান ভাইয়ের কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? আয়ার প্রশ্নে ফোনের ওপাশ থেকে জবাব দিল আয়ান, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তারপর একটু আহিয়া তাড়াহুড়ো কণ্ঠে বলল, এখন আপাতত মাম্মার ফোনে কল দিয়ে সবার সাথে কথা বলো। আমি ত্রিধার সাথে এক্সাম হলে যাচ্ছি, লেট হয়ে যাচ্ছে। ভিডিও কলে দেখা গেল আহিয়া মৃদু হাসছে। তারপর পুরুষালী ভরাট গম্ভীর কণ্ঠে বলল, সাবধানে যাস, আর সাদামোলাকে বলিস ভালোভাবে পরীক্ষা দিতে। আহিয়া, সামনেই আছে, তুমি বলে দাও। আহিয়ার, থাক, দরকার নেই, সময় কম, তাড়াতাড়ি যাও, বলেই ফোনটা কেটে দিল। ত্রিধা মুখ বাঁকালো, তারপর সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। বন্যার মেঘ তো মেয়েকে বোঝাতে বোঝাতে সদর দরজার বাইরে পর্যন্ত চলে এসেছে। এইচএসসি পরীক্ষার জন্য আজ রাস্তাঘাট প্রচুর পরিমাণ জ্যাম। তানভীর শর্টকাট রাস্তা ধরে 9:30-এর মধ্যে এক্সাম হলে পৌঁছালো। এক্সাম শুরু হতে এখনও 30 মিনিট বাকি। পরীক্ষার্থী আর গার্জিয়ানদের ভিড় বাইরে। তানভীর মেয়ের জন্য পানির বোতল আর আহিয়ার জন্য চিপস, জুস, টুকটাক কিছু খাবার জিনিস এনে দিল। সত্যি বলতে ওয়েটিং রুমে ওয়েট করা বিরক্তকর ব্যাপার। সেখানে যদি কিছু একটা খাওয়া যায়, ব্যাপারটা মন্দ নয়, ভালোই লাগবে। অবশ্যই ত্রিধা তার বাবা ও আপুর থেকে বিদায় নিয়ে ঢুকে পড়ল এক্সাম হলে। তানভীর আয়াকে ওয়েটিং রুমে বসিয়ে অতঃপর বারবার বুঝিয়ে বলল অন্য কোথাও না যেতে, কোনো দরকার পড়লে অবশ্যই ফোন করতে বলল। এক্সাম শেষ হওয়ার আগে ড্রাইভার এসে অপেক্ষা করবে। তানভীর আয়াকে ওয়েটিং রুমে রেখে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। মামা বেরিয়ে যাওয়ার 10 মিনিটের মাথায় আয়া কল দিল রিহানকে, কিন্তু ফোনটা কেটে গেল। আয়ার মন খারাপ হবে হবে অবস্থায় কেউ একজন এসে পাশে বসলো। আচমকা আহিয়া পাশে তাকাতেই দেখলো রিহান এসে বসেছে। রিহানের সাথে সারা দিন রাত কথা হলেও সামনাসামনি দেখা খুব কমই হয়েছে। ফোনে স্বাধীনভাবে কথা বলতে পারলেও এখন সামনাসামনি দেখা হওয়ায় আয়া খুব লজ্জা পাচ্ছে। তাই কিছু না বলে মাথা নিচু করে বসে থাকলো। রিহান এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার পাশে বসা শুভ্র রঙের কামিজ পরা লাজুক লতার দিকে। ঠিক সেই সময় একজন বয়স্ক লোকের খুব খুব কাশি শুনে ঘোর ভাঙল। পাশে তাকিয়ে দেখল একজন দাদিমা বসে আছে। হয়তো উনি ওনার নাতনিকে নিয়ে এসেছেন। তখনই দাদিমা কড়া কণ্ঠে বলে উঠল, এই ছেলে, এটা কি প্রেম করার জায়গা? রিয়ান তখন দুষ্টু স্বরে বলে উঠল, প্রেম করতেছি না তো দাদু, এটা আমার বউ। মিথ্যা কথা বলার জায়গা পাস না হতচ্ছাড়া। একটু আগেই তো দেখলাম ওই মেয়ের সাথে ওর মামা এসেছে। এখন নিশ্চয়ই এটা বলবি না ভেতরে যে পরীক্ষা দিচ্ছে ওটা তোর মেয়ে। আস্তাক ফিরুল্লাহ দাদু, ওটা আমার একমাত্র শালি, আমার মেয়ে হতে যাবে কেন? ওদের কাণ্ড দেখে আহিয়া ফ্লোরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। হঠাৎ দাদু আবার কেসে উঠল। আহিয়া নিজের হাতে থাকা পানির বোতলটা এগিয়ে দিল দাদুর দিকে। বৃদ্ধ দাদু যখন পানি খাওয়ায় ব্যস্ত, রিহান তখন আহিয়াকে নিয়ে বাইরে বেরিয়ে আসলো। আর যাই হোক, ওয়েটিং রুম তো আর প্রেম করার জায়গা না। আহিয়া বাইরে এসে দেখলো রিহানের বাইক দাঁড় করানো। আহিয়া প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো রিহানের দিকে। রিহান মৃদু হেসে একটা ওয়ান টাইম মার্ক বের করে পরিয়ে দিল আহিয়ার মুখে। তারপর বলল, চিন্তা করো না, তোমার দাদু আর বাবার অফিস যেদিকে, আমরা সেদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি তার উল্টো দিকে। এমনকি ত্রিধার এক্সাম শেষ হওয়ার আগেই ফিরে আসবো। আহিয়ার নিঃশ্বাসটা মনে হয় এতক্ষণ আটকে ছিল। আস্তে করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তারপর উঠে বসলো রেহানের বাইকের পিছনে। কাঁপতে কাঁপতে আলতো করে স্পর্শ করলো রেহানের কাঁধে। রেহান বাইকের মিররে স্পষ্ট দেখছে তাকে নিয়ে আহিয়ার জড়তা। তারপর মৃদু হেসে বাইক স্টার্ট দিল। বাইক ছুটলো আপন গতিতে। রিহান শহরের বাইরে কোলাহল মুক্ত একটা গ্রামের পথ ধরে এগিয়ে চলেছে। আহিয়া মুগ্ধ হয়ে দেখল আশেপাশের পরিবেশ। রাস্তার দুপাশে শুধু গাছ আর গাছ। কেউ কেউ রাস্তা দিয়ে গরু ছাগল নিয়ে যাচ্ছে মাঠের দিকে, কেউ কেউ নদী বা বিলে মাছ ধরছে। অল্প বয়সে বিদেশে পাড়ি দেওয়ায় বাংলাদেশের এই সুন্দর গ্রামগুলোর দৃশ্য কখনো আহিয়ার দেখা হয়ে ওঠেনি। তবে বাবার কাছে সে অনেক গল্প শুনেছে বাংলাদেশের গ্রাম সম্পর্কে। হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। প্রথম মধুর অনুভূতি হলেও ধীরে ধীরে বৃষ্টির ফোঁটাগুলো চেহারায় কাঁটার মতো বিচ্ছে। রিহান রাস্তায় নিরিবিলি টঙের দোকান দেখে বাইক স্ট্যান্ড করলো। আহিয়া ও রিহান নেমে দৌড়ে গেল টঙের দোকানের দিকে। দোকানে আর কোনো লোক না থাকায় ওদের বরং সুবিধাই হলো। রিহান আহিয়াকে নিয়ে সেখানে সহজেই দাঁড়িয়ে পড়ল। মেয়েটার সাদা রঙের জামাটা প্রায় আধ ভেজা হয়ে গেছে, তাই কিছুটা অপ্রীতিকর অবস্থায় দাঁড়িয়ে আছে আহিয়া। এদিক ওদিক ওড়না টেনে নিজের গা ঢাকার চেষ্টা করছে। রিহান বুঝতে পেরে মুখ ঘুরিয়ে নিয়েছে, কিন্তু দেখা গেল রাস্তা দিয়ে মাঝে মাঝে দু একটা লোক যাতায়াত করছে।
তাই সে নিজেই ওড়নাটা আহিয়ার মাথা দিয়ে সারা শরীর ঢেকে দিল। দোকানের লোকটা বলে উঠল, কে, বউ নাকি? রিহান আহিয়ার দিকে মৃদু চেয়ে আচমকাই লোকটাকে বলে উঠল, আমার বউ। দোকানওয়ালা ওদেরকে বাসের বেঞ্চে বসতে দিল। ওরাও এগিয়ে গিয়ে বসল। রিহান আহিয়াকে জিজ্ঞাসা করল, চা খাবে? বৃষ্টির মধ্যে চা খাওয়ার মজাই আলাদা। আহিয়া মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর রিহান 2 কাপ চায়ের অর্ডার দিল। বৃদ্ধ দোকানদার দাদু চায়ের চামচ নাড়তে নাড়তে বলছে, নতুন বিয়ে করছো নাকি? রিহান কিছু বলল না, এখনো মাথা নিচু করেই বসে আছে। দোকানদার আবারও বলে, আমারও তোমার মতো লজ্জাশীল বউ আছিল, কথায় কথায় লতিয়ে পড়তো। আজকে তোমারে দেখা তার কথা খুব মনে পড়তেছে। রিহান চোখ বড় বড় করে আহিয়ার এক হাত চেপে ধরে বলল, এ দাদু, ভুলেও তুমি আমার বউয়ের দিকে নজর দেবে না, আমার একমাত্র বউ। আহিয়া এই ছেলেটাকে যত দেখে ততই অবাক হয়। রিহার মুখে বারবার বউ শব্দটা শুনলে আয়ার মনে অদ্ভুত এক মিষ্টি অনুভূতি সৃষ্টি হয়, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আসলে শুধু বিড়বিড় করে বলল, হিংসুটে ছেলে। রেহানের কথা শুনে বুড়ো দাদু হেসে দিল, বলল, আমারও তোমার মতো হতো। যুবককালে বউয়ের আশেপাশে কোনো পুরুষকে সহ্য হতো না। আসলে খুব ভালোবাসতাম তারে। আয়া দীর্ঘক্ষণ পর মাথা তুলে বলল, ভালোবাসতাম কি দাদু? আপনি কি এখনো তাকে ভালোবাসেন না? দাদু হাসল, তারপর জবাব দিল, নারী জাত তো বেঈমান ছিল। আমার একলা ফেলাইয়া পরপারে পাড়ি দিছে। আমরা একলাই রাইখা যাওয়ার জন্য ওরা আমি কখনো ক্ষমা করব না। বলেই বৃদ্ধ চোখের পানি মুছলেন। দাদুর কাহিনী শুনে আয়ার বড্ড কান্না পাচ্ছে। অসহায় দৃষ্টিতে তাকালো। রিহান তার নরম তুলতুলে হাতটা ধরে আশ্বাস দিল, মন খারাপ করিও না। মানুষের জীবনে এমন আরও কত ঘটনাই ঘটে, তার চেয়ে বরং বৃষ্টি উপভোগ করো। আয়া তাকালো দোকানের বাইরে। দোকানের ছাদে রিমঝিম বৃষ্টি পড়ছে। সত্যি এটা অন্যরকম অনুভূতি। আয়া এগিয়ে গিয়ে বৃষ্টিতে হাত বাড়ালো। টিনের চাল বেয়ে বৃষ্টির পানিগুলো ওর হাতে পড়ছে। সে মুগ্ধ হয়ে দেখছে সে দৃশ্য। অন্যদিকে আরেকজনের চোখ সীমাবদ্ধ হয়ে আছে তার মুগ্ধ দৃষ্টিতে। রিহান আয়ার পিছনে দাঁড়িয়ে ওর হাতে হাত রাখল। হাতের নিচে বৃষ্টির পানিগুলো আয়ার হাত পেয়ে পড়ছে রিহানের হাতে। অপরূপ সুন্দর লাগছিল দুজনকে একসাথে দেখে। দোকানি মুগ্ধ দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রইল আর একা একা বিড়বিড় করে বলল, তুমি আমারে সাইডা না গেলেও পারতা। তোমার লগে আরো বহুত বৃষ্টিতে ভেজার ছিল, কিন্তু তুমি তো শোধ না কইরা চইলে গেলা। রিহান, আয়ার মিষ্টি ডাকে রিহান সাড়া দেয়। আমার ভাইয়ের সাথে আপনার কথা হয়? রিহান, ত্রিধাকে নিয়ে কিছু বলে? রিহান দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, ছেলেটা খুবই কষ্টে আছে জানো। পারছে না সব ছেড়ে চলে আসতে, আবার পারছে না সেখানে থেকে যেতে। সব দোষ আমারই জানো। ওর কথা শুনে আয়া চোখ ছোট ছোট করে তাকালো। রিহান জিজ্ঞাসু দৃষ্টি বুঝতে পেরে বলল, আসলে আহিয়ান প্রথম থেকেই চায়নি ত্রিধার সাথে মিশতে, কিন্তু ছেলেটা ভেতরে ভেতরে খুব ছটফট করত। আমি ওকে বলেছিলাম যে কয়দিন দেশে আছিস মেয়েটাকে সময় দে, ভালো ব্যবহার কর, কিন্তু সে যে হঠাৎ করে ত্রিধার মন ভেঙে বিদেশে পাড়ি দেবে সেটা আমার ধারণার বাইরে ছিল। এমনকি সে নিজেও জানতো না, হঠাৎ করে পরীক্ষার ডেট পড়ে তাকে ফিরতে হলো। জানো, ও নিজেও ভেঙে পড়েছিল খবরটা পাওয়ার পর। খুব শখ করে ও ত্রিধার জন্য ফোনটা কিনেছিল, যে ওটা দিয়ে হয়তো ওর সাথে যোগাযোগ করবে। ভেবেছিল ত্রিধার অভিমান ভেঙে কিছুদিন পর হয়তো ফোনটা দিবে, কিন্তু মেয়েটা কল দিল না। পরে কিছুদিন পর তোমার কাছে জানতে পারলাম ও নাকি মুভ অন করার চেষ্টা করেছে। কল দেওয়ার আর কোনো চান্স নেই। আহিয়া ভারী নিঃশ্বাস ছেড়ে পড়ল। মেয়েটার খারাপ সময় আমি খুব কাছ থেকেই দেখেছি। খুব কষ্টের ছিল এই কয়েকদিন। আমার ভাইকে ওর চেয়ে বেশি আর কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। ত্রিধা বাচ্চামি করে, পাগলামি করে, এটা ঠিক, কিন্তু আত্মমর্যাদা প্রখর। ভাইয়ার এভাবে হঠাৎ দেশ ছেড়ে চলে যাওয়াটা কোনোভাবেই ও মানতে পারেনি। বিষয়টা ওর আত্মসম্মানে আঘাত করেছে। সেই আঘাতে নিজেকে ভেঙে গুঁড়িয়ে আবার তৈরি করেছে। তাছাড়া আমি নিজেও চাই ত্রিধা নিজেকে গড়ে তুলুক। আমার ভাই ওর সাথে অন্যায় করেছে। এই কয়েকদিনের জন্য ওর জীবনে না আসলেও পারত। একবারে দেশে ফিরে বাবাকে বুঝিয়ে মামার কাছে ত্রিধাকে চাইতো, কিন্তু সে ঠকিয়েছে একটা নিষ্পাপ মেয়েকে। তার প্রথম ভুলটাও ক্ষমা করা যেত। যাওয়ার সময় কথাগুলো ত্রিধাকে বলে বুঝিয়ে যেতে পারতো, কিন্তু হঠাৎ করে কিছু না বলে যাওয়াটা তো তার অন্যায় হয়েছে। তার এই একটা মাত্র ভুলের কারণে মামা তার একমাত্র মেয়েকে হারাতে বসেছিল। আল্লাহর পর একমাত্র আমি দেখেছি মেয়েটা দিনের পর দিন না খেয়েছিল, রাতের পর রাত জেগেছিল, প্রাণ খুলে হাসি না, বহু দিন হয়ে গেল। কিন্তু ও তো এমন ছিল না। ওর মতো চঞ্চল পাখি এখন আর উঠতে চায় না। বিষয়গুলো সত্যি খুব কষ্টদায়ক। রিহান দীর্ঘশ্বাস ফেলল, তারপর মৃদুস্বরে বলল, তুমি শুধু একতরফা একজনকেই দেখছো। সত্যি বলতে সিগারেটের গন্ধ পেলে বমি করে দেওয়া ছেলেটাও আজকাল সিগারেট খায়। আহিয়া চমকে তাকালো। রিহান মৃদুস্বরে বলল,
অন্তরের জ্বালা পুড়িয়ে দেওয়ার একমাত্র ওষুধ কি জানো? আহিয়া। কি? রিহান, অন্তরটাকেই পুড়িয়ে ফেলা। আর তোমার ভাই সেটাই করছে। আহিয়া এবার ফুঁপিয়ে কেঁদে উঠল। তারপর অশ্রু ভেজা চোখে রিহানকে বলল, প্লিজ ভাইয়াকে এসব থেকে ফেরাও। প্রয়োজনে আমি ত্রিধার পায়ে ধরে ভাইয়ের হয়ে ক্ষমা চাইব। ক্ষমা না করলে জোর করে ভাইয়ের সাথে কথা বলবো। তবুও তুমি ভাইয়ের জীবনটা নষ্ট হতে দিও না। রিহান ওর চোখের পানি মুছে দিয়ে বলল, যা হবার হয়ে গেছে। কিছু পরিস্থিতি চাইলেও পাল্টানো যায় না, তাই সব কিছু সময়ের হাতে ছেড়ে দাও। আল্লাহ চাইলে একদিন সব কিছুই হবে। যার জন্য হাতে সিগারেট ধরেছে, একদিন তার ধমকেই সিগারেট ছেড়ে দিবে। মিলিয়ে নিও। ইতিমধ্যে বৃষ্টি কমে এসেছে। আয়ার মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য রিহান বলে উঠল, ত্রিধার পরীক্ষা শেষ হওয়ার সময় হয়ে এসেছে, এখন আমাদের উঠতে হবে। আয়া চোখ মুছে উঠে দাঁড়ালো। রেহান দোকানের বিল পরিশোধ করে বাইকে উঠে বসল এবং আয়াকেও বসতে বলল। আয়া বসল ওর কাঁধ ধরে। বাইক ছুটল তার গন্তব্যে। সেদিনের পর কেটে গেল 7টা দিন। আজ আহিয়ার চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। দরজায় করা আছে আজ শনিবার। বিধায় ত্রিধার পরীক্ষা বন্ধ, পরীক্ষা নেই আজ। ত্রিধা ঘরে মন খারাপ করে বসে আছে। আগে একা ছিল, সেটা অন্য বিষয়। এই 2 মাস আহিয়াপুর সাথে থেকে আহিয়াদার অভ্যাস হয়ে গেছে। আহিয়াপু চলে গেলে সে একা হয়ে যাবে ভেবেই বুকের ভিতর থেকে কুমড়ে কান্না ভেসে আসছে তার। আবির আজকে অফিসে যায়নি, সকাল থেকে মেয়ের পাশে বসে আছে। আয়ারও মনটা খুব খারাপ। গত 1 মাস আগে তার মনে হয়েছিল চলে গেলে কোনো সমস্যা নেই। রিহানের সাথেও সামনাসামনি দেখা হয় না, ফোনে কথা হয়। লন্ডনে বসে কথা বলা যাবে। কিন্তু গত কয়েকদিন ছেলেটার সাথে সামনাসামনি দেখা হয়ে মায়াটা আরও বেশি বেড়েছে। গত বৃহস্পতিবার শেষ দেখা হয়েছিল। পাগলটা চলো চোখে অনেকক্ষণ তাকিয়েছিল। তারপর চারপাশের কোনো কিছু না দেখে বুকে জড়িয়ে নিয়ে অস্পষ্ট কণ্ঠে বলেছিল, আমি তোমায় খুব ভালোবাসি বউ। আহিয়া খুব আবেগী হয়ে গেছিল। তার প্রিয় পুরুষটার মুখে সামনাসামনি আর বউ ডাক শোনা হবে না। সে নিজেও সেদিন লোকলজ্জার কথা না ভেবে রেহানের বুকে মাথা গুঁজে হাউমাউ করে কেঁদে উঠেছিল। তাদের শেষ বিদায়টা ছিল খুব হৃদয় বিদায়ক। মেঘ সকাল থেকে খাটের এক কোণে বসে আছে। সকাল থেকে কিছুই মুখে তোলেনি। বন্যা ও রাই অনেকবার নাস্তা করার জন্য ডেকেছে, কিন্তু সে নিচে যায়নি। অবশেষে নিরুপায় হয়ে আবির নিজেই নাস্তা প্লেট সাজিয়ে নিয়ে রুমে গেল। মেঘ এখনও নিস্তব্ধ হয়ে বসে আছে। কিছুদিন হলো ছেলেটা 3 বছরের জন্য চলে গেল, এখন আবার মেয়ে। ছেলে মেয়েগুলো এভাবে বুক খালি করে চলে গেলে একটা মায়ের বেঁচে থাকার জন্য আর কি থাকে। আবিরকে মেঘ বহুবার বলেছিল আহিয়াকে বাংলাদেশে মাস্টার্স কমপ্লিট করার জন্য, কিন্তু আবিরের একটাই কথা, পুরো লেখাপড়া যেহেতু লন্ডন থেকে করেছে, আর একটা বছর লন্ডন থেকে পড়াশুনো শেষ করবে। আবির নাস্তার প্লেট নিয়ে মেঘের রুমে ঢুকলো। মেঘ এখনও থম মেরে বসে আছে। আবির জানে না মেয়ে মানুষের এত কান্নার কারণ। ছেলে মেয়েদের জন্য কি তার বুক পড়ছে না, কিন্তু সে চুপচাপ বসে নেই। মেঘকে আবির এটাই বুঝতে পারে না, যদি আমরাই ভেঙে পড়ি তো ছেলে মেয়েদের কী হবে। তাছাড়া আহিয়া ও আহিয়ান যে আবার লন্ডনে ব্যাক করবে এটা তো সকলেরই জানা, তাহলে এসবের মানে কি? আবির ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আশেপাশে সবাই যদি এরকম করে তাহলে ও নিজেকে সামলাবে কিভাবে? তারও তো কষ্ট হয়েছিল ছেলে মেয়েকে ছেড়ে থাকতে, কিন্তু তাদের ভবিষ্যতের কথা ভেবে এতটুকু কষ্ট তো করতেই হবে। আবির ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে নাস্তার প্লেট নিয়ে বিছানায় বসল। আবিরকে রুমে আসতে দেখে মেঘ কোনো রকম ভাবনা অন্তর হলো না। সে নির্বাক হয়ে বসে আছে। আবির ওর অবস্থা দেখে বেসিন থেকে হাত মুখ ধুয়ে এসে নিজে খাইয়ে দিতে চাইল, কিন্তু মেঘ খাবার মুখে তুলল না, বরং এই বয়সে স্বামীর বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠল। আবির বুঝলো তার মেয়ের মায়ের কষ্ট, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ার আম্মু, যাওয়ার সময় তো মেয়েটার সামনে কতগুলো কান্না করলে, মেয়েটা ওখানে গিয়ে কিভাবে থাকবে বলো তো? তুমিও কি তোমার মেয়ের মতো অবুঝ? ও নয় বাচ্চা মানুষ, তাই এরকম কান্নাকাটি করছে। তুমিও কি অবোধ? তুমি কেন এমন করছো বলো তো? মেঘ আবিরের বুকে মাথা গুঁজে অস্পষ্ট কণ্ঠে কিছু বলল, কিন্তু আবির কিছু বুঝতে পারল না। একদিকে মেয়ে, অন্যদিকে বউয়ের এমন কান্না দেখে নিজেরও আর কিছু ভালো লাগছে না। এর মধ্যে আবার পরিবারের বাকি লোকগুলোও কান্না জুড়ে বসেছে। বিশেষ করে মালিয়া খান, হালিমা খান, আকলিমা খান কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছে প্রায়। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, তানভীর, আদি চুপ হয়ে সকাল থেকে বসে আছে সোফায়। আদিবা এই পরিস্থিতিতে খানিকটা ভয় পাচ্ছে বললেও হবে। কখনো মায়ের কাছে যাচ্ছে, কখনো বাবার কাছে যাচ্ছে। সকলের এই অবস্থার কারণ ছোট্ট মেয়েটা বুঝতে পারছে না। রিহান, আম্মু, আমি বেরোচ্ছি। রিহানের কথা শুনে কিচেন থেকে বেরিয়ে এলো রিহা। ধানমন্ডিতে 1 তলা বিশিষ্ট একটা বাড়ি, থাকে রিহান ও তার পরিবার। রিহানের আব্বু রাকিব খান, খান বাড়ির বড় ছেলে সাজ্জাদুল খান আবিরের অনেক বছরের পুরনো বন্ধু। ও তাদের আরেক বন্ধু রাসেলের সাথে পার্টনারশিপে বিজনেস করে। যদিও সেখানে আবিরের অগ্রগতি বেশি, তবুও এত বছরে আলাদা বিজনেস করার কথা ভাবেনি। ওদের বন্ধুত্ব এতটাই স্ট্রং।
এই বাড়িতে রিহানের দাদা দাদি, আব্বু আম্মু, রিহান থাকে। তার একটা ফুফি আছে, জান্নাত ফুফি। খান বাড়ির মেয়ে মাহমুদা খানের বড় ছেলে আসিফের সাথে বিয়ে হয়েছে। আসতে পারে না, আসে না বললে ভুল হবে, আসার সময় পায় না। স্বামীর চাকরি জীবন ও মেয়ের পড়াশোনার কারণে বাপের বাড়িতে আসার সময় সুযোগ হয়ে ওঠে না। তেমন উৎসব অনুষ্ঠান ছাড়া জান্নাত ফুফিকে এই বাড়িতে দেখা যায় না। রিহানের দাদা দাদি মা বাবা নিচে থাকলেও রিহান বেছে নিয়েছে উপরের ছাদের চিলে কোঠার ঘরটা। রেহানের আব্বু রাকিব ছেলের পছন্দ মতো চিলে ঘরটাই তৈরি করে দিয়েছে। রেহানের ঘরে বাগানের ফুলের গন্ধ সারাক্ষণ মৌ মৌ করে, যা রিহানের অতি পছন্দের। রেহান অনেক ইচ্ছে বিয়ের পর সে আহিয়াকে নিয়ে এই রুমেই থাকবে। সকালবেলায় ফুলের ঘ্রাণে যখন ঘুম ভাঙবে, চোখ মেলে তার প্রিয় রমণীকে দেখবে। আহা, এর থেকে সুন্দর মুহূর্ত আর কি হতে পারে। রিহান কাল রাতে বাড়ি ফিরে কিছু খায়নি, আবার আজকে সকালে কিছু না খেয়ে বেরিয়ে যাচ্ছে। তা দেখে রিয়া চটপট পিছন থেকে ডাক দিল। মায়ের কথা শুনে রিহান জবাব দিল, বাইরে খেয়ে নিব আমি। কিন্তু রিহা তার কোনো কথাই শুনবে না, জোর করে বসালো নাস্তা করতে। রিহানের মনটা আজকেও ভীষণ খারাপ। সব বুঝেও কেন জানি রিহানের মনটা বুঝতে চায় না আহিয়ার চলে যাওয়ার বিষয়টা। আগে দেখা হতো না সেটা অন্য বিষয়, কিন্তু এই কয়েকদিনের মেয়েটা তার অভ্যাসে পরিণত হয়েছে। এখন গোটা একটা বছর মেয়েটাকে ছাড়া কিভাবে থাকবে। একমাত্র ছেলের চিন্তা তো মুখের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে এলো আম্মুর। রিয়া ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে বাবা তোর, এমন বিচলিত দেখাচ্ছে কেন? রেহান ভনিতা না করে বলল, তোমার ছেলের হবু বউ আজকে দেশ ছেড়েছে, তাই তোমার ছেলের মন খারাপ। রিয়া হেসে বলল, হবু বউয়ের সাথে তোমার মায়ের পরিচয় করে দিবা না বাপ? রিহান বলল, করাবো আম্মু, ওর লেখাপড়া শেষ করে দেশে ফিরুক, তারপর তোমার সাথে পরিচয় করিয়ে দেব। ওর আম্মু হেসে বলল, অপেক্ষায় রইলাম বাপ। রেহান তার মায়ের সাথে যতটাই ফ্রি, তার বাবার সাথে ততটাই গম্ভীর। কেন জানি আব্বুর সাথে সকল কথা শেয়ার করতে পারে না রেহান। যদিও রাকিব বাবা হিসেবে 100-তে 100, তারপরও কেন জানি বাপ ছেলের মধ্যে চাপা দূরত্ব একটা সবসময়। কিন্তু ওর আম্মুর সাথে সবসময় ফ্রি মাইন্ডে কথা বলে। যদি ওর আম্মু জানে না ওর হবু বউ আবিরের মেয়ে আহিয়া, জানার পর তার কি রিয়েকশন হবে তা না হয় পরে জানা যাবে। এয়ারপোর্টের এই বিশাল প্রাঙ্গণে আজ যেন কেমন অদ্ভুত নীরবতা ছড়িয়ে আছে। আলোর ঝলমলে টার্মিনালের মধ্যে মানুষের কোলাহল, কিন্তু আহিয়ার মনে বিদায়ের বেদনা। চেক ইন কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে সে, চোখের পাতা ফুলে উঠেছে কান্নায়, মুখটা লাল হয়ে আছে, দু হাতে আঁকড়ে ধরে আছে পাসপোর্ট, টিকিট। কিন্তু মনটা যেন কিছুতেই মানতে পারছে না। তার পাশে দাঁড়িয়ে আছে আবির। একমাত্র মেয়ে চলে যাওয়ায় তার মন বেশ খারাপ, তবুও বোঝা যায় না কতটা ভারাক্রান্ত আবির। মন খারাপ করো না আম্মু, একটা বছরই তো, দেখতে দেখতে কেটে যাবে। তুমি মন দিয়ে লেখাপড়া করো, ভাইয়ের সাথে মিলেমিশে থাকবে। আহিয়া নিঃশব্দে মাথা নাড়ল, আর আদি থমথমে মুখে বলল, নিজের যত্ন নিবি মা, আর একদম মন খারাপ করবি না। সকলের সাথে প্রতিদিনই তোর ভিডিও কলে কথা হবে, একদমই মনে হবে না আমরা এত দূরে আছি। কথাগুলো শুনে আহিয়ার বুক হু হু করে উঠল। গলায় আটকে থাকা কান্না হঠাৎ করে গাল বেয়ে পড়তে শুরু করলো। সে আবারও চারপাশটা দেখে নিল। চমকানো ডিপ্রেস বোর্ড, বোর্ডিং ডার্কের ডাক বসে আছে, ভেতরের যাত্রীদের তাড়াহুড়া, সব কিছু যেন ঝাপসা লাগছে। শেষ মুহূর্তে পাপার বুকে মুখ গুজে ফিস ফিস করে বলল, নিজের খেয়াল রেখো পাপা, আর আম্মুরও, আমি তোমাদের সবাইকে অনেক মিস করব। আবির কোনো কথা বলল না, শুধু মাথায় হাত বুলিয়ে দিল, চোখে পানি টলমল করছে। ঠিক তখনই পিছন থেকে একটা যুবকের কণ্ঠ ভেসে আসলো, আসসালামু আলাইকুম আঙ্কেল। আবির ঝটপট পিছনে তাকালো, দেখলো রিহান ও মৃদুল এসেছে। ওয়ালাইকুম আসসালাম। তারপর আবির চোখ ছোট ছোট করে বলল, তুমি রাকিবের ছিলে না? রিহান, জি আঙ্কেল। তুমি এখানে কি করছো? রিহান খানিকটা থতমত খেল, তারপর বলল, বন্ধুকে এয়ারপোর্টে তুলে দিতে এসেছে, হঠাৎ আপনাদেরকে দেখে এদিকে এলাম। আবির, ও। ওদের দেখে আহিয়া মাথা নিচু করে আছে। ওর কেন জানি ওদের দেখে এখন আরো বেশি কান্না পাচ্ছে। ইচ্ছে করছে রিহানকে জাপটে ধরে হাউমাউ করে কাঁদতে, কিন্তু সেটা আর সম্ভব না। আয়ার চোখ থেকে ঝরঝর করে কয়েক ফোঁটা পানি পড়ল, তারপর চোখ তুলে রিহানের দিকে তাকায়। রিহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে চোখ পড়তে বুকের ভেতরটা মুচুর দিয়ে উঠল। আয়া দেখল রিহানের করুণ দৃষ্টি। ইচ্ছে করছিল মেয়েটাকে এয়ারপোর্ট থেকে নিয়ে কাজী অফিসে বিয়ে করে নিজের বাড়িতে তুলতে, কিন্তু কিছু আশা নিজের মনের ভেতর সুপ্ত হয়ে রয়ে যায়। তাছাড়া তার শ্বশুর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, তা দেখে রিহান ঢোক গিলল। ভবিষ্যতে সম্বন্ধীয় শ্বশুর তার প্রেমের একমাত্র বাধা হয়ে দাঁড়াবে, তা তো অজানা নয়। রিহান তার চোখকে সামলে নিল, কিন্তু আহিয়া এখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিহানের দিকে। ছেলেটার চোখ মুখ ফ্যাস ফ্যাসে রং ধারণ করেছে। গত পরশু তো দেখা হলো, একদিনে চেহারার এমন হাল করে ফেলেছে। চেহারা দেখে মনে হচ্ছে দুদিন ধরে কিছু খায় না, ঘুমায়নি।
কেমন লাগলো আজকের পর্বটা কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। যারা নতুন আসছো চ্যানেলে, আমাকে যদি ভালো লেগে থাকে, আমার স্টোরি টেলিং যদি ভালো লেগে থাকে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে। তো ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।